সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের কাছের ও দূরের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রেফারেন্স সেবা। আমরা অলরেডি গত ক্লাসে রেফারেন্স সেবা কি, রেফারেন্স সেবার গুরুত্ব, কার্যকরী করেছি, কিন্তু দেখি এই ক্লাসে আলোচনা করব যে রেফারেন্স সেবার উৎসগুলো কি, যে উৎসগুলো কি, এবং আপনি যে আহ, বিষয়ের উপর ডিপ্লোমা করতে এসেছেন, নিশ্চয়ই আপনারা কোনো কর্মক্ষেত্রে চলে যাবেন। সেখানে যে যখন আপনি কোনো লাইব্রেরির দায়িত্বে থাকবেন, তখন সেই লাইব্রেরি যদি বৃহৎ আকারে হয়, দেখা যাচ্ছে যে একটা লাইব্রেরি, আমরা অলরেডি বলেছি যে লাইব্রেরি কিন্তু 4টা সেকশন থাকে। তাই বড় বড় লাইব্রেরিতে কিন্তু সেকশন লাইব্রেরিয়ান থাকে। যেমন রেফারেন্স সেকশন, রেফারেন্স একজন সেকশনে একজন রেফারেন্স লাইব্রেরিয়ান থাকেন। তা এই রেফারেন্স লাইব্রেরিয়ানের কি কাজ থাকে, কি কার্যক্রম তিনি পরিচালনা করেন, হ্যাঁ, আর সে বিষয়ে আমরা আলোচনা করব। তারপর রেফারেন্স যে উৎসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আর রেফারেন্স লাইব্রেরিয়ান হিসেবে আপনার কি কি গুণ থাকা উচিত, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেহেতু আমরা প্রত্যেকে একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কোর্সটা করছি, তাই সেই উদ্দেশ্যকে আমরা যদি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, সেটাই সেই লক্ষ্যটাকে সামনে রেখে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, বা আমরা সবসময় সেই কাজটা করে যাচ্ছি। তা সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা যে রেফারেন্সের যে উৎসগুলো, অর্থাৎ কোন ধরনের বিষয়গুলো রেফারেন্স বিষয় বা বই আমরা বলি যেটা, বা রেফারেন্স উৎস বলি বলে থাকি, সে বিষয়গুলো একটু দেখি। যেমন রেফারেন্স বই বলতে আমরা বুঝি, যেমন হচ্ছে পঞ্জিকা, বর্ষপঞ্জি, নির্দেশপঞ্জি বা ডাইরেক্টরি, সারগ্রন্থ বা সহায়িকা, সারগ্রন্থ ও সহায়িকা, তারপর ভৌগোলিক তথ্য উৎস, জীবনীমূলক তথ্য উৎস, বিব্লিওগ্রাফি, লেখক গ্রন্থপঞ্জি, বিষয় গ্রন্থপঞ্জি, বিশ্বজনীন গ্রন্থপঞ্জি, জাতীয় গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জির গ্রন্থপঞ্জি, নির্ঘণ্ট ও সারকরণ। এই বিভিন্ন গতানুগতিক উৎস থেকে অনলাইন উৎসে বেশি কার্যকর ভূমিকা পালন করে কি, এই যে পালন করার ক্ষেত্রে কিন্তু এই রেফারেন্স উৎসগুলো বিশেষ ভূমিকা পালন করে। এবং এই উৎসগুলো থেকে আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত পেয়ে থাকি। তা প্রথম হচ্ছে পঞ্জিকা। পঞ্জিকাটা কি ধরনের সমস্যার সমাধান দেয়, বা আমরা কিভাবে জানতে পারি, কি জানতে পারি, সেটা হচ্ছে দেশ, জাতি, ঘটনা বা ওই জাতীয় অন্য কিছু, ওই যে সম্পর্কে প্রয়োজনীয় উপাত্ত এবং পরিসংখ্যানের সংকলনকে বলা হয় পঞ্জিকায়। আমরা সবাই কিন্তু পঞ্জিকা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, যে প্রতিদিনের যে ঘটনাবলী, যে ঘটনাবলী বলছে ওই যে দৈনন্দিন দিনপঞ্জি যেটা বলে, যে কখন সূর্য অস্ত হচ্ছে, সূর্য উদয় হচ্ছে, বা কখন সূর্য গ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, কি তিথি বা নক্ষত্র, হ্যাঁ, এই ধরনের বা দেশ সম্পর্কীয় বা জাতি সম্পর্কীয় বা এই ধরনের বিভিন্ন ঘটনাবলী, এই বা বিভিন্ন প্রয়োজনীয় উপাত্ত বা এবং পরিসংখ্যান, হ্যাঁ, এই পরিসংখ্যানের যে সার সংকলন, সেটা কিন্তু এই পঞ্জিকা থেকে আমরা জানতে পারি। যেমন দ্য ওয়ার্ল্ড অ্যালমানাক অ্যান্ড বুক অফ ফ্যাক্টস, নিউ ইয়র্ক নিউজ পেপার এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন, প্রথম প্রকাশ 1868। দ্য ওয়ার্ল্ড অ্যালমানাক অ্যান্ড বুক অফ ফ্যাক্টস, এটা একটা পঞ্জিকা। এটি কোথা থেকে প্রকাশিত হয়েছে? নিউ ইয়র্ক থেকে। কারা প্রকাশ করেছে? নিউজ পেপার এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন কর্তৃক এটা প্রকাশিত। প্রথম প্রকাশ হচ্ছে 1868 সাল। বর্ষপঞ্জি, বর্ষপঞ্জির নামটা দিয়েই আমরা বুঝতে পারছি যে এটা ইংরেজি শব্দ হচ্ছে ইয়ারবুক। অর্থাৎ হচ্ছে প্রতি বছরে, মানে প্রতি বছরে আহ, যে সমস্ত ঘটনাবলীগুলো
সংগঠিত হয় বা যে কার্যক্রমগুলো আহ, হয়ে থাকে, তার উপরেই কিন্তু এতে এর ডাটা এবং সার সংকলন করা হয়ে থাকে। প্রতি বছরের ঘটনাবলী এই বইটার মধ্যে বা এই বর্ষপঞ্জির মধ্যেই লিপিবদ্ধ করা থাকে, এবং ওই সম্পর্কিত তথ্য আমরা এখান থেকেই পেতে পারি। যেমন দা স্টেটমেন্টস, না, স্টেটসম্যান ইয়ারবুক, এটি কোথা থেকে প্রকাশিত হয়েছে? এটি লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। কারা প্রকাশ করেছে? ম্যাকমিলান কর্তৃক প্রকাশিত, 1864 সালে। তারপর হচ্ছে নির্দেশপঞ্জি বা ডাইরেক্টরি। এটা হচ্ছে কোন নির্দেশপঞ্জিটা কেমন? সেটা হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান বা শিল্প বাণিজ্য সংগঠনের অবস্থান ও পরিচয় নির্ণয়ে সুবিন্যস্ত ও বর্ণনাক্রমিক একটা তালিকা এই ডাইরেক্টরিতে থাকে। এটা হচ্ছে নির্দেশপঞ্জি। যেমন ওয়ার্ল্ড অফ লার্নিং, এটি প্রকাশিত হয়েছে লন্ডন থেকে, ইউরোপা কর্তৃক প্রকাশিত। সারগ্রন্থ ও সহায়িকা। সারগ্রন্থ কি? যেটা হলো হ্যান্ডবুক। আর সহায়িকা হচ্ছে ম্যানুয়াল। যে কোনো বিষয়ে যখন প্রতিবেদন প্রকাশিত হয় তার একটা ম্যানুয়াল কিন্তু প্রকাশিত হয়। আমরা কিন্তু বলে থাকি হ্যান্ডবুক, যেমন আহ, মানে এটা হলো সারগ্রন্থ বাংলা, যদিও সারগ্রন্থ সাধারণত ছোট আকারে, যেটা আমরা সহজে বহন করতে পারি এবং তাৎক্ষণিক আমাদের প্রয়োজন মেটাতে পারি যে কোনো বিষয় সম্পর্কে। এই ধরনের কাজে এই হ্যান্ডবুকটা ব্যবহার করায় এটি এটি কিন্তু রেফারেন্স তথ্যের উৎস। হ্যাঁ, তা হচ্ছে সহায়িকা, যেটা ম্যানুয়াল। এটা যে কোনো বিষয়ের উপরে জানতে হলে আমরা কিন্তু ম্যানুয়াল দেখে আমাদের আহ, মানে কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে অনেকটা সহযোগিতা পেতে পারি। যেমন গিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডস, এখানে বিভিন্ন বিষয়ের তথ্য এখানে কিন্তু সন্নিবেশিত থাকে বা লিপিবদ্ধ থাকে, সেখান থেকে আমরা তথ্য পেতে পারি। তারপর ভৌগোলিক তথ্যের উৎস। ভৌগোলিক তথ্য দিয়েই তো আমরা বুঝতেই পাচ্ছি যে এটি এমন একটি বিষয় বা এমন একটা বইয়ের বিষয়ের উপরে রচিত আহ পুস্তিকা, পুস্তক বা রেফারেন্স উৎস যেটাই বলি না কেন, সেটা হচ্ছে এটা হচ্ছে কোনো দেশ, কোনো নগরী, কোনো এলাকা, তার সঠিক অবস্থান, সেখানকার যাতায়াত ব্যবস্থা, তারপর আবহাওয়া, জলবায়ু ইত্যাদি নানাবিধ তথ্যের সন্ধান জানার জন্য যে উৎস আমরা ব্যবহার করি সেটাকে ভৌগোলিক তথ্য উৎস হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এটি কিন্তু আবার তিনটি ধরনের হয়ে থাকে। আহ, যেমন মানচিত্র ও অ্যাটলাস, তারপর গেজেটিয়ার, গাইড বুক। হ্যাঁ, এই এই যে আমরা অলরেডি বুঝতে পারছি যে মানচিত্র, আমরা যখন কোনো দেশ সম্পর্কে বা কোনো জাতি সম্পর্কে জানতে চাই, আমরা কিন্তু ম্যাপের মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করি বা জানতে পারি। কোনো দেশ, তার ভৌগোলিক অবস্থান, তার রাজধানী বা তার সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে গেলে সেই তথ্য যেটা থেকে আমরা নিই সেটা কিন্তু আমরা ম্যাপের মাধ্যমে, ম্যাপ, অ্যাটলাস এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারি। এই জন্য এটা তাৎক্ষণিক প্রয়োজনে সমস্যার সমাধান দিতে পারে। হ্যাঁ, সেজন্য এটা একটা রেফারেন্স উৎস। হ্যাঁ, রেফারেন্স উৎস হিসেবে আখ্যায়িত হয়ে থাকে বা আমরা ব্যবহার করে থাকি রেফারেন্স উৎস হিসেবে। আর হচ্ছে জীবনীমূলক তথ্য উৎস। আমরা কিন্তু জীবনীমূলক তথ্য উৎস দিয়েই আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তির জীবন নিয়ে যদি কোনো বই বা সেরকম তথ্য আহ, পুস্তক আর কি, বই রচনা করা হয়, তার থেকে যে আমরা যে হেল্প পাই বা আমাদের প্রয়োজন মেটাতে পারি বা আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান পেতে পারি। তা সেই জীবনীমূলক কোনো বিষয় নিয়ে যখন আমরা পড়বো বা গবেষণা করব বা যাই করি না কেন, সেই সম্পর্কিত সমস্যার সমাধান কিন্তু আমরা এই ধরনের উৎস থেকে পেতে পারি। এটা কোনো সাধারণত বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়েই সাধারণত যারা আলোচনা করে বা গবেষণা করে বা সেটা নিয়ে হচ্ছে পড়ালেখা করে, সেক্ষেত্রে এই সমস্ত তথ্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। যেমন চেম্বার্স বায়োগ্রাফিক্যাল ডিকশনারি, যে ওরখান এবং টি সি কলকট সম্পাদিত, এটি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত। টুক মি টেন্টেন্স, 1978, এটা হলো প্রকাশক। আর 1978 সালে প্রকাশিত হয়েছে। বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, এটি হচ্ছে এটি বিভিন্ন ধরনের হতে পারে। এই বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি কিন্তু বিভিন্ন
ধরনের হতে পারে। হ্যাঁ, তা যে যে রাই মানে যে এটির উপরে যদি কোনো বিষয়ের মানে গ্রন্থপঞ্জিটা কি সাধারণত রাইটাররা যখন কোনো পুস্তক মানে পুস্তক লেখেন বা কোনো বিষয়ের উপর কোনো আর্টিকেল লেখেন, তখন কিন্তু তারা কিন্তু বিভিন্ন বিষয়ের মানে সাহায্য সহযোগিতা তাদের প্রয়োজন হয়ে থাকে। এবং সেই সে কোথা থেকে তারা সাহায্য সহযোগিতা নিয়েছে তার একটা তালিকা বা বিবলিওগ্রাফি কিন্তু দিয়ে থাকেন যারা পড়ে। আর একটা হচ্ছে লেখক গ্রন্থপঞ্জি। লেখক গ্রন্থপঞ্জি বলতে কোন নির্দিষ্ট লেখকের লিখিত সমস্ত যে সমস্ত রচনাবলী রয়েছে তার একটা তালিকা। আর বিশ্বজনীন গ্রন্থপঞ্জি, বিশ্বজনীন গ্রন্থপঞ্জিটা কি দেশ কাল ভাষা বিষয় রূপ মাধ্যম এই সব রকমের সীমারেখায় যে গ্রন্থপঞ্জিতে অন্তর্ভুক্ত তাকে কিন্তু মানে বিশ্বজনীন গ্রন্থপঞ্জি বলা হয়। যেমন ব্রিটিশ মিউজিয়াম জেনারেল ক্যাটালগ অফ প্রিন্টেড বুকস, ফটোগ্রাফি ফটো লিথোগ্রাফিক সংস্করণ 1955 সাল পর্যন্ত লন্ডন থেকে প্রকাশিত। এটা ট্রাস্টিড অব দ্য ব্রিটিশ মিউজিয়াম কর্তৃক প্রকাশিত 1959 থেকে 66। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 263। জাতীয় গ্রন্থপঞ্জি, জাতীয় গ্রন্থপঞ্জি দিয়ে আমরা বুঝতে পারছি যে দেশ, একটি দেশ কিংবা তার অঞ্চলের ভিত্তিতে কিন্তু এটি তৈরি করা হয়। অর্থাৎ জাতীয় পর্যায়ে যে সমস্ত বিষয় নিয়ে যে গ্রন্থপঞ্জিটা তৈরি করা হয় সেটাই হচ্ছে জাতীয় গ্রন্থপঞ্জি। একটি দেশের প্রকাশিত সামগ্রিক একটা সুসংবদ্ধ একটা তালিকা এই জাতীয় গ্রন্থপঞ্জিতেই লিপিবদ্ধ করা হয়ে থাকে। যেমন ব্রিটিশ ন্যাশনাল বিবলিওগ্রাফি 1950, এটি লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। কাউন্সিল অফ ব্রিটিশ ন্যাশনাল বিবলিওগ্রাফি কর্তৃক প্রকাশিত 1950 সালে। আর এ যে ওয়েলস সম্পাদিত। বিষয়মূলক গ্রন্থপঞ্জিটা দিয়েও আমরা বলতে পারি যে সাধারণত বিষয় ভিত্তিক যে গ্রন্থপঞ্জি তৈরি করা হয় সেটা হচ্ছে বিষয় ভিত্তিক গ্রন্থপঞ্জি। এটি হচ্ছে কোনো বিষয়ের উপরে যখন কোনো সমস্যার সমাধান খুঁজতে চেষ্টা করি তখন এই বিষয় গ্রন্থপঞ্জি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। যেমন বাংলাদেশে প্রকাশিত গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের বিষয়ে যে গ্রন্থপঞ্জি, বিষয়ের গ্রন্থপঞ্জি। আচ্ছা, গ্রন্থপঞ্জিটা কি? গ্রন্থপঞ্জি নানা ধরনের কিন্তু হতে পারে। হ্যাঁ, এই সকল গ্রন্থপঞ্জি, যে গ্রন্থপঞ্জি তৈরি করা হয় তাকে গ্রন্থপঞ্জি মানে বিভিন্ন ধরনের গ্রন্থপঞ্জি থেকে যে গ্রন্থপঞ্জিটা তৈরি করা হয় তাই হচ্ছে গ্রন্থপঞ্জি। বিভিন্ন ধরনের গ্রন্থপঞ্জি সংগ্রহ করে একটি গ্রন্থপঞ্জি তৈরি করা হয়, সেই জন্য এটাকে বলা হয় গ্রন্থপঞ্জি। যেমন বেটারম্যান থিওডোর ওয়ার্ল্ড বিবলিওগ্রাফিস, এটি 1965 থেকে 66 সালে প্রকাশিত 5 খণ্ডে 4th সংস্করণ। তারপর নির্ঘণ্ট ও সারকরণ। নির্ঘণ্টটা কি? নির্ঘণ্টটা হচ্ছে যা তথ্যের সাথে ব্যবহারকারী কি করে সংযোগ ঘটায়। আর সারকরণটা হচ্ছে একটা বড় বিষয়ের মূল বিষয়কে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা, সেটা হচ্ছে সারকরণ বা অ্যাবস্ট্রাক্ট। এটা হচ্ছে নির্ঘণ্ট। দেখেন, আমরা যদি কোনো বই পড়ি তার পিছনে কিন্তু নির্ঘণ্ট গ্রন্থপঞ্জি এরকম বিষয় থাকে, মানে একটা ডাটা দেয়া থাকে। নির্ঘণ্টটা কি? ওই বইয়ের মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো শব্দ থাকে সেটি লেখা থাকে, সেই শব্দটা উল্লেখ করে এবং কত পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা সংখ্যাও উল্লেখ থাকে। তাহলে আমরা ওই শব্দটা ওই পৃষ্ঠায় যেয়ে ওই শব্দ সম্পর্কে ডিটেলস আমরা জানতে পারি। অনেকটা ডিকশনারির মতো আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে। তো এই সবগুলোই কিন্তু কি হচ্ছে রেফারেন্স, তথ্যের উৎস। আর সারকরণটা বলেছি যে মানে অনেক বিষয়ের মধ্যে থেকে তার মূল বিষয়টা সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন, মানে একটা বড় বিষয়ের মূল বিষয়টাকে যখন সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা হয় তখন সেটাকে আমরা সারকরণ বা সংক্ষিপ্ত সার বা অ্যাবস্ট্রাক্ট বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কি বুঝতে পারছেন? এটা কিন্তু যে আমরা যে রেফারেন্স করছি, রেফারেন্স সেবা করছি, সে রেফারেন্স সেবার কি কি উৎসগুলো কি সেই সম্পর্কে কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করলাম। যে রেফারেন্স সেবার উৎসগুলো কি যদি বলা হয়, যে আপনাদের কিন্তু ভাইবা বোর্ডে অনেক সময় প্রশ্ন করে থাকে যে কয়েকটি রেফারেন্স উৎসের নাম বলেন তো, তখন আপনারা
কিন্তু নির্দ্বিধায় বলতে পারেন যে পঞ্জিকা, বর্ষপঞ্জি, তারপর সারগ্রন্থ, ডাইরেক্টরি বা নির্দেশপঞ্জি, ভৌগোলিক তথ্য উৎস, জীবনীমূলক গ্রন্থপঞ্জি, বিবলিওগ্রাফি, লেখক গ্রন্থপঞ্জি, বিষয় গ্রন্থপঞ্জি, মানে এরকম সবগুলোই কিন্তু রেফারেন্স তথ্যের উৎস। তাই এতক্ষণ কিন্তু আমরা রেফারেন্স তথ্যের উৎস সম্পর্কে আলোচনা করলাম। এখন হচ্ছে, যেহেতু আপনারা, আমি রেফারেন্স সেকশন নিয়ে আলোচনা করছি, রেফারেন্স সেকশন কি, এর সেবা বা কার্যক্রম কি, হ্যাঁ, এর কোন ধরনের রেফারেন্স উৎসগুলো কি, অর্থাৎ কোন কোন কি বিষয়ের উপরে নির্ভর করে এর কার্যক্রমগুলো পরিচালিত হয়, মানে পাঠক কোন ধরনের হেল্প এখান থেকে নিতে পারেন, সেই উৎসগুলো সম্পর্কে এতক্ষণ আমি আলোচনা করলাম। এখন আপনি একজন রেফারেন্স লাইব্রেরিয়ান হিসেবে আপনার কি কি দায়িত্ব পালন করবেন, বা কি কার্যাবলী আপনার করণীয়, বা কি কাজগুলো আপনি করবেন, সেগুলোর দিকে আমরা একটু দেখি। আসলে যে কোনো লাইব্রেরির দুইটা মূলত কাজ থাকে, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে সার্ভিস। একটা হচ্ছে কাজ করা আর একটা হচ্ছে সেবা দান করা। যেহেতু লাইব্রেরি একটি সেবামূলক প্রতিষ্ঠান, আমাদের কিন্তু মাথায় থাকতে হবে যে লাইব্রেরি একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা। তাহলে এর দুইটা কাজ প্রধানত, সেটা হচ্ছে একটা কাজ করা আর একটা সেবা দান করা। কাজ করা হচ্ছে এখানে পাঠক আসবে আর কর্মী তাদেরকে সেবা দান করবে। এই সেই এটাই হচ্ছে লাইব্রেরির দুইটা কাজ, মূলত কাজ এটা, যে কাজ করা, সেবা দান করা। তা একজন রেফারেন্স লাইব্রেরিয়ান কি কি কাজ সম্পাদন করে থাকেন সাধারণত, সেটি আমরা এখন আলোচনা করব। একজন রেফারেন্স লাইব্রেরিয়ান, যেহেতু বলেছি লাইব্রেরি কিন্তু চারটা সেকশন থাকে, একটা হচ্ছে অ্যাকুইজিশন সেকশন, একটা হচ্ছে প্রসেসিং সেকশন, একটা হচ্ছে ওই সার্কুলেশন সেকশন, আর একটা হচ্ছে রেফারেন্স সেকশন। অ্যাকুইজিশন সেকশনে কি করা হয়, সংগ্রহ করা হয়। আর প্রসেসিং এ, সেটা প্রসেসিং মানে বইগুলা ব্যবহার উপযোগী করার জন্য কিভাবে কি করলে হয় সেইভাবে প্রসেসিং করা হয়। আর সার্কুলেশন সেকশনে কি করা হয়, ব্যবহারকারী এবং মানে গ্রন্থাগার কর্মী ওটাকে লেনদেন করে থাকে। আর রেফারেন্স সেকশন হচ্ছে, এখানে এইটাই হচ্ছে লাইব্রেরি একটা মেইন সেকশন। এই সেকশনে সাধারণত মানে পাঠকরা তাৎক্ষণিক প্রয়োজন মিটিয়ে থাকে, আবার যারা গবেষণা করে বা এই ধরনের দীর্ঘমেয়াদী পাঠক যারা আছেন, তারা কিন্তু এখানে পড়ালেখা করে তাদের কাঙ্ক্ষিত তথ্য এখান থেকে গ্রহণ করে থাকেন। এই রেফারেন্স সেকশনে একজন লাইব্রেরিয়ান থাকেন, সেই লাইব্রেরিয়ানকে কিন্তু রেফারেন্স লাইব্রেরিয়ান বলা হয়ে থাকে। কিন্তু এই যে লাইব্রেরির যে মূল দায়িত্বে থাকেন, টোটাল কাজটা যিনি তত্ত্বাবধান করেন, তাকে বলা হয় লাইব্রেরিয়ান বা প্রধান, মেইন লাইব্রেরিয়ান বা প্রধান গ্রন্থাগারিক। আর রেফারেন্স লাইব্রেরিয়ান কিন্তু ওই প্রধান গ্রন্থাগারিকের কি তত্ত্বাবধানে চলে, তার 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 অধীনস্থ আর কি। এই রেফারেন্স লাইব্রেরিয়ান যখন তার যাবতীয় কার্যক্রম এই প্রধান গ্রন্থাগারিকের মানে অফিসে হবে না, টাইম অফ হয়ে গেছে, ও টাইম অফ হয়ে গেছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আজকে আপনাদের এই পর্যন্ত। যে যেখানে আছেন ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।